ভারতের প্রতিবেশী বেলুচিস্তানে এই মুহূর্তে পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। সেখানে আজ খোলাখুলি বিদ্রোহের পরিস্থিতি তৈরি হয়েছে। বেলুচিস্তানের মানুষ এখন খোলাখুলিভাবে পাকিস্তানের থেকে স্বাধীনতার দাবি জানাচ্ছে। এটি সেই এলাকা যার ওপর একসময় পাকিস্তান জোরপূর্বক দখল করেছিল। আজ সেই বেলুচিস্তানই পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে চায়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে দাঁড়িয়েছে যে এখন শুধু পুরুষ নয় বরং মহিলারাও এই সংগ্রামে এগিয়ে এসেছেন। বেলুচিস্তানের সাধারণ নাগরিক এবং বেলুচ লিবারেশন আর্মি মিলে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে। জায়গায় জায়গায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা হচ্ছে। বেলুচ লিবারেশন আর্মির পরিষ্কার কথা হল, বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে একটি স্বতন্ত্র দেশ তৈরি করা উচিত। তাদের বিশ্বাস যে তারা কখনোই পাকিস্তানের অংশ ছিল না। এই কারণেই এই আন্দোলন এখন শুধু বিরোধ নয় বরং স্বাধীনতার লড়াই হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই স্বাধীনতার লড়াইয়ে বেলুচিস্তানের সামনে একটি বড় সমস্যাও রয়েছে। যদি বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয় তবে তা ভবিষ্যতে কোন পথে এগোবে? এখানে সম্পদ সীমিত এবং উন্নয়নের পরিস্থিতিও খুবই দুর্বল। শিক্ষা ও কর্মসংস্থানের অবস্থাও ভালো নয়। এমন অবস্থায় একা একটি দেশ হিসেবে দাঁড়ানো সহজ হবে না। এই কারণে বেলুচিস্তানের মানুষ কোনো শক্তিশালী অবলম্বনের খোঁজে আছে। ঠিক এখান থেকেই ভারতের নামটি এই পুরো গল্পের সামনে আসে। বেলুচিস্তানের অনেক গোষ্ঠী ভারতের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে। তাদের বিশ্বাস যে ভারতের মতো একটি গণতান্ত্রিক এবং স্থিতিশীল দেশই তাদের সুরক্ষিত ভবিষ্যৎ দিতে পারে। এই কারণেই এই প্রশ্নটি এখন দ্রুত উঠছে যে বেলুচিস্তান কি ভারতের সাথে যুক্ত হতে চায়? এর আগে কি এমন কোনো প্রস্তাব রাখা হয়েছিল এবং আজ কি ফের সেই একই দাবি তোলা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর আজকের খবরে নয় বরং ইতিহাসে লুকিয়ে আছে। যখন ভারত পাকিস্তান দেশভাগ হয়েছিল তখন বেলুচিস্তানের পরিস্থিতি ঠিক কী ছিল? তা পাকিস্তানের অংশই বা কিভাবে হল এবং ওখানকার মানুষই বা তখন কি চেয়েছিল? এই পুরো বিষয়টি বোঝার জন্য আমাদের সময়ে একটু পিছিয়ে যেতে হবে। তো চলুন পুরো আপডেটটি এই ভিডিওতে বুঝে নিই। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা আপনার জন্য প্রতিদিন এমনই সব খবরের বিশ্লেষণ নিয়ে আসি। এখন এই গল্পটি বোঝার জন্য আমাদের 1947 সালে ফিরে যেতে হবে। যখন ভারত স্বাধীন হল এবং পাকিস্তান তৈরি হল, সেই সময় বেলুচিস্তান কোনো সাধারণ এলাকা ছিল না। বেলুচিস্তানের একটি আলাদা পরিচয় ছিল এবং তারা নিজেদের একটি স্বতন্ত্র অঞ্চল বলে মনে করত। সেই সময় বেলুচিস্তানে ছিল খান অফ কালাতের শাসন। তিনি পরিষ্কার বলেছিলেন যে বেলুচিস্তান ভারত বা পাকিস্তান কোনোটিতেই শামিল হবে না। অর্থাৎ বেলুচিস্তান নিজেকে একটি স্বাধীন দেশ হিসেবেই দেখতে চেয়েছিল। এই সময়ের সাথে জড়িত আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। ইতিহাসে বলা হয় যে কালাতের শাসক মীর আহমেদ ইয়ার খান ভারতের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনাও খুঁজছিলেন। কিন্তু সেই সময় ভারতের পরিস্থিতি ছিল আলাদা, তাই এই প্রস্তাব আর বেশি দূর এগোয়নি। এরই মধ্যে পাকিস্তান পরিস্থিতিকে নিজের অনুকূলে করে নেয়। 1948 সালে পাকিস্তান জনসাধারণের মতামত ছাড়াই বেলুচিস্তানে সেনা পাঠিয়ে দেয়। কোনো গণভোট হয়নি, কোনো সম্মতি নেওয়া হয় না, বেলুচিস্তানকে সরাসরি শক্তির জোরে পাকিস্তানের সাথে মিশিয়ে দেওয়া হয়। ঠিক এখান থেকেই বেলুচিস্তানের মানুষের মনে অসন্তোষের জন্ম হয়। এর পরের কয়েক দশক ধরে বেলুচিস্তানের ওপর অন্যায় চলতে থাকে। সেখান থেকে গ্যাস তোলা হয়েছে, খনিজ সম্পদ আহরণ করা হয়েছে, সমুদ্রপথ এবং জমি ব্যবহার করা হয়েছে, কিন্তু বিনিময়ে বেলুচিস্তান কোনো উন্নয়ন পায়নি। আজও বেলুচিস্তানের অনেক এলাকায় বিদ্যুৎ, জল এবং শিক্ষার মতো মৌলিক সুযোগ সুবিধার চরম অভাব রয়েছে। অবাক করার মতো বিষয় হল পাকিস্তানের গ্যাস সরবরাহের সিংহভাগই আসে বেলুচিস্তান থেকে, তা সত্ত্বেও খোদ বেলুচিস্তানের মানুষ অন্ধকার আর দারিদ্র্যের মধ্যে বাঁচতে বাধ্য হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধেই ধীরে ধীরে বেলুচ লিবারেশন আর্মি গঠিত হয়। এই সংগঠনের দাবি, তারা কোনো জঙ্গি গোষ্ঠী নয় বরং নিজেদের অধিকার আর স্বাধীনতার জন্য লড়াই করা বেলুচি মানুষ। তারা পরিষ্কার বলছে বেলুচিস্তানকে জোর করে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সময়ের সাথে সাথে এই আন্দোলন আরও শক্তিশালী হয়েছে। এখন এটি শুধু স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি একটি সশস্ত্র সংগ্রামে পরিণত হয়েছে। যেমন যেমন পাকিস্তানের চাপ বেড়েছে, তেমনই বেলুচিস্তানের প্রতিবাদও তীব্র থেকে তীব্রতর হয়েছে। এই কারণেই আজ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তানের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ছে বলে মনে হচ্ছে। এখন এই সংঘর্ষে একটি নতুন দিক যুক্ত হয়েছে আর সেটি হল চীন। ভিডিওর আগামী অংশে আমরা বুঝব যে চীনের এন্ট্রি এই পুরো বিষয়টিকে কতটা বড় করে দিয়েছে। যদি বেলুচিস্তান নিয়ে কথা হয় আর চীনের প্রসঙ্গ না আসে তবে পুরো ছবিটাই অসম্পূর্ণ থেকে যাবে। আজ বেলুচিস্তান শুধু পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই লড়ছে না, বরং তারা চীনের সবথেকে বড় কৌশলগত স্বপ্নের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। এই স্বপ্নটি হল চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপ্যাক। এই প্রজেক্টকে চীন তাদের ভবিষ্যতের মেরুদণ্ড বলে মনে করে। সিপ্যাকের মাধ্যমে চীন সরাসরি আরব সাগর পর্যন্ত পৌঁছাতে চায় আর এই পুরো পথের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল বেলুচিস্তানে অবস্থিত গোয়াদর পোর্ট। গোয়াদর পোর্ট বেলুচিস্তানের হৃৎপিণ্ডে অবস্থিত।
ঠিক এই কারণেই বেলুচিস্তানের অস্থিরতার সরাসরি প্রভাব চীনের ওপর পড়ে। আজ বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে গেলে সিপ্যাকের ভিত নড়ে যাবে এবং চীনের কোটি কোটি ডলারের বিনিয়োগ সরাসরি বিপদের মুখে পড়বে। এই কারণেই চীন এবং পাকিস্তান দুজনেই বেলুচিস্তানের স্বাধীনতার দাবিকে সবথেকে বেশি ভয় পায়। বেলুচ লিবারেশন আর্মিও এই বিষয়টি ভালোভাবেই বোঝে। সেই কারণেই এখন শুধু পাকিস্তানি সেনা নয় বরং চীনা স্বার্থও তাদের নিশানায় রয়েছে। বহুবার এমন খবর সামনে এসেছে যে চীনা ইঞ্জিনিয়ার এবং চীনা কনভয়ের ওপর হামলা হয়েছে। সিপ্যাকের সাথে যুক্ত প্রজেক্টগুলোরও ক্ষতি করা হয়েছে। এর মাধ্যমে পাকিস্তান এই সংকেত পেয়ে গেছে যে এটি কোনো ছোটখাটো বিদ্রোহ নয়। এটি শুধু সশস্ত্র প্রতিবাদ নয় বরং পুরো সিস্টেমের বিরুদ্ধে এক খোলা যুদ্ধ। এখন প্রশ্ন উঠছে যে ভারত এই পুরো ঘটনাক্রমে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। ভারত এখন পর্যন্ত এই ইস্যুতে অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং ভেবেচিন্তে বক্তব্য দিয়েছে। ভারত কখনোই সরাসরি বলেনি যে তারা বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করতে সাহায্য করবে, কিন্তু ভারত এটা অবশ্যই বলেছে যে বেলুচিস্তানে মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে। ভারতের এই অবস্থান পাকিস্তানকে ভেতর পর্যন্ত বিঁধছে। সম্প্রতি যখন পাকিস্তান ফের এই সহিংসতার জন্য ভারতকে দায়ী করল, তখন ভারতের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল অত্যন্ত কৌশলে জবাব দিয়েছেন। তিনি সরাসরি কিছু না বলেও এই ইঙ্গিত দিয়েছেন যে বেলুচিস্তানের মানুষের দাবিকে এড়িয়ে যাওয়া উচিত নয়। অর্থাৎ কথাটি ঘুরিয়ে বলা হলেও বার্তা ছিল একেবারে পরিষ্কার। যদি কোনো জনতা তাদের অধিকার আর সম্মানের জন্য আওয়াজ ওঠায় তবে তাদের কণ্ঠরোধ করা সম্ভব নয়। আজ ভারতের এই বক্তব্যটাই পাকিস্তানের কাছে সবথেকে বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ পাকিস্তান জানে যে যদি আন্তর্জাতিক স্তরে বেলুচিস্তানের ইস্যু মজবুত হয় তবে তার সমস্যা আরও বাড়বে। এখন যদি ভবিষ্যতের কথা বলি তবে বেলুচিস্তানের সামনে তিনটি সম্ভাব্য পথ দেখা যাচ্ছে। প্রথম, সম্পূর্ণ স্বাধীন একটি দেশ হওয়া, কিন্তু এই পথ সবচাইতে কঠিন। দুর্বল অর্থনীতি, সীমিত সম্পদ এবং চারদিকের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এটিকে কঠিন করে তুলবে। দ্বিতীয়, কোনো বড় শক্তির প্রভাবাধীন হওয়া, কিন্তু চীন কখনোই চাইবে না এই অঞ্চলে ভারতের প্রভাব বাড়ুক। এবং তৃতীয়, ভারতের সাথে কৌশলগত যোগাযোগ, অর্থাৎ সরাসরি ভারতে বিলয় হোক বা না হোক, কিন্তু সহযোগিতা এমন হবে যাতে বেলুচিস্তান নিরাপত্তা পায় আর পাকিস্তানের দখলও দুর্বল হয়। এই কারণেই আজ পাকিস্তান বেলুচিস্তানের থেকেও এ বিষয়ে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে বেশি আতঙ্কিত। বেলুচ লিবারেশন আর্মি এবং আরও অনেক বেলুচ সংগঠনের ভবিষ্যতের জন্য একটি শক্ত অবলম্বনের প্রয়োজন। বহুবার ভারতের কাছে সাহায্যের আবেদনও সামনে এসেছে। যদি আগামীতে ভারত কোনোভাবে বেলুচিস্তানকে সরাসরি সাহায্য দেয়, তবে এতে পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আমূল পাল্টে যেতে পারে। এখন আপনাদের সবার কাছেই প্রশ্ন, বেলুচিস্তানের স্বাধীনতার লড়াইয়ে ভারতের ভূমিকা ঠিক কতটা হওয়া উচিত? ভারতের কি এই লড়াইতে সরাসরি সমর্থন দেওয়া উচিত নাকি কৌশলগত ভারসাম্য বজায় রাখা উচিত? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান যাতে এই আলোচনা এগোতে পারে। যদি তথ্যটি ভালো লেগে থাকে আর আপনি এভাবেই সহজ ভাষায় দেশ ও দুনিয়া সংক্রান্ত বড় খবর রোজ দেখতে চান তবে ভিডিওটি লাইক অবশ্যই করুন। এটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে সঠিক তথ্য বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে প্রতিটি প্রয়োজনীয় আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছায়। জয় হিন্দ, বন্দে মাতরম।